এসএম হিস্ট্রি হবে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে কুট নেপোলিয়ন কি এবং এর গুরুত্ব সম্পর্কে। চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনায় ঠিক কি রয়েছে। আজকের এই আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা এই কুট নেপোলিয়ন কি এবং সেটা কোন পরিস্থিতিতে ফ্রান্সের ইতিহাসে এসে পড়েছিল বা কোন পরিস্থিতিতে এই কোট নেপোলিয়ন সংকলনের প্রয়োজন হয়ে পড়ে সেটা একটু দেখে নিই। তোমরা জানো যে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফরাসি বিপ্লব শুরু হয় এবং ফরাসি বিপ্লব শুরু হওয়ার পর থেকে ফ্রান্সে একের পর এক সরকার গঠিত হতে থাকে এবং একের পর এক সংবিধান রচিত হতে থাকে এবং সেই সংবিধানগুলির মধ্যে ফ্রান্সের আইন, সমাজ এবং অর্থনৈতিক ক্ষেত্রে বহু সংস্কারের চেষ্টা করা হতে থাকে, কিন্তু সেই সংস্কারগুলি স্থায়ী হচ্ছিল না। এমন পরিস্থিতিতে 1799 খ্রিস্টাব্দে ফরাসি শাসন ব্যবস্থা এক নতুন শাসনের প্রবর্তন হয়, যাকে বলা হয় আর কি কনসুলেট শাসন ব্যবস্থা। 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ন এই কনসুলেট শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে নিজেকে ফ্রান্সের প্রথম কনসাল হিসাবে নিয়োগ করেন এবং এই প্রথম কনসাল হিসেবে নিয়োগ করার পরই তিনি ফ্রান্সের ইতিহাসে বেশ কিছু সংস্কার প্রবর্তনে উদ্যোগী হয়েছিলেন। তিনি নিজেও খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন এবং তিনি নিজে ফ্রান্সের জন্য এমন কিছু ব্যবস্থা গ্রহণ করতে চাইছিলেন যাতে করে পরবর্তীকালে ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকতে পারেন। তিনি নিজেও সে কথা বলে গেছেন যে আমি এমন কিছু গৌরব অর্জন করতে চাই বা গৌরবময় কিছু কাজ করতে চাই যা পরবর্তী প্রজন্মের কাছে একটা ইতিহাস হয়ে থাকবে এবং পরবর্তী প্রজন্ম তাকে কি করবে না স্মরণ করবে। তো সেই কারণে তার এই উচ্চাকাঙ্ক্ষাকে সফল করার জন্য নেপোলিয়ন ফ্রান্সের বিভিন্ন বিষয়ে, যেমন শিক্ষাক্ষেত্রে, ঠিক সেরকম সমাজ সংস্কারের ক্ষেত্রে, ধর্ম সংস্কার এবং সেই সঙ্গে সঙ্গে আইনের ক্ষেত্রে বেশ কিছু সংস্কার প্রবর্তনের চেষ্টা করেন এবং আইনের ক্ষেত্রে তিনি যে সংস্কারগুলি নিয়ে এসেছিলেন এবং পুরাতন যে ব্যবস্থাগুলি ছিল সেগুলি সংস্কার সাধন করে সমগ্র ফ্রান্সের জন্য একটা নতুন আইন সংকলনের ব্যবস্থা তিনি করেছিলেন, যা ইতিহাসে কোড নেপোলিয়ন নামে পরিচিত। তো এই হচ্ছে কোড নেপোলিয়ন। আমরা এখন দেখে নেব যে কোড নেপোলিয়ন কি, এটা ঠিক আমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখব। তাহলে লিখে নিই কোড নেপোলিয়ন। কোড নেপোলিয়ন কোড নেপোলিয়ন কি সেটাই আমরা এখন একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে নেপোলিয়ন ফ্রান্সে প্রচলিত বিভিন্ন যে আইনগুলি ছিল সেই আইনগুলির মধ্যে একটা সামঞ্জস্য বিধান করে সারা দেশের জন্য একই ধরনের একটা আইন সংকলনের জন্য তিনি কি করেন না সংকলনের জন্য তিনি একটা কমিটি গঠন করেন এবং এই কমিটি 1800 থেকে 1804 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সংস্কার প্রচেষ্টা চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত 1804 খ্রিস্টাব্দে একটি আইন বিধি সংকলন করতে সমর্থ হয় নেপোলিয়ন, যাকে পরবর্তীকালে নাম দিয়েছিলেন কোড নেপোলিয়ন। এটাই আমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে কি লিখবো, নেপোলিয়ন ফ্রান্সে নেপোলিয়ন ফ্রান্সের প্রচলিত বিভিন্ন ধরনের আইন ছিল, সেই প্রচলিত বিভিন্ন ধরনের আইন প্রায় কটি, বিভিন্ন রকমের বলতে পারো, রকমের প্রায় 360টির মতো, 360টি আইন ছিল। সে বিভিন্ন ধরনের বা বিভিন্ন রকমের আইনগুলির মধ্যে সামঞ্জস্য সাধন করে সমগ্র দেশের জন্য, সারা দেশে বা একই রকমের
আইন সংকলনের জন্য বা এটাকে রচনা করতে পারি জন্য কি করেন, একটি কমিটি গঠন করেন। একটি কমিটি গঠন করেন। এই কমিটি প্রায় 4 বছর বছরে এই 4 বছরটা কত, 1800 থেকে 1804 এই সময়কালের মধ্যে, বছরের মধ্যে একটি আইন, একটি সুসংবদ্ধ আইন সংহিতা রচনা করতে সমর্থ হয়। নেপোলিয়ন যার নাম দেন 1804 খ্রিস্টাব্দে এই আইনটি প্রয়োগ করা হয় এবং নেপোলিয়ন এই আইন সংহিতা বা এই আইনের নাম দেন কোড নেপোলিয়ন বা নেপোলিয়ন যা লিখবে, কোড নেপোলিয়ন। এই হচ্ছে কোড নেপোলিয়ন। আমরা এরপরে দেখে নেব যে ঠিক এই কোড নেপোলিয়নে কি কি রয়েছে, অর্থাৎ এই কোড নেপোলিয়নের মধ্যে ঠিক কোন কোন আইনগত বিষয়গুলিকে স্থান দেওয়া হয়েছে এবং সংস্কার সাধনের মাধ্যমে পুরাতন আইনগুলিকে কিভাবে রূপান্তর ঘটানো হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে এই আইনের মধ্যে ঠিক কি কি ছিল। এই আইন বিধির মধ্যে 2287টি বিধি এবং 3টি কোড অন্তর্ভুক্ত ছিল বা 3টি বিভাগ রয়েছে। সেগুলো হচ্ছে দেওয়ানি কোড, ফৌজদারি কোড এবং বাণিজ্যিক কোড। আমরা সেগুলো একটু লিখে নিই। এই আইন সংহিতায় বা এই আইন সংহিতায় মোট 2287টি বিধি এবং 3টি বিভাগ, তো 3টি ভাগ আর কি বিভাগ ছিল। এগুলি কি কি, এগুলো একটু লিখে নি। সেগুলো হচ্ছে 1 নম্বরে দেওয়ানি কোড, 2 নম্বরে রয়েছে ফৌজদারি কোড, এবং 3 নম্বরে রয়েছে বাণিজ্যিক কোড। এই হচ্ছে 3টি কোড। আমরা এরপরে প্রত্যেকটা কোড একটু সংক্ষিপ্ত আলোচনা করে নেব যে এই 3টি কোডের মধ্যে ঠিক আইনের কোন কোন বিষয়গুলি কোন কোন ভাগে ছিল। প্রথমেই আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে 1 নম্বরটা হচ্ছে দেওয়ানি কোড। তাহলে দেওয়ানি কোডটা আমরা দেখে নেব। ঠিক দেওয়ানি কোডটা না, এই যে দেওয়ানি কোড রয়েছে, এই দেওয়ানি কোডে মূলত ফ্রান্সের তৎকালীন সময়ের যে সমাজ ব্যবস্থা অর্থাৎ পরিবার এবং পরিবারের বিভিন্ন সদস্যের বা পরিবারের
ব্যক্তিবর্গের অধিকার, তাদের সম্পত্তি, সমাজ এবং সামাজিক সাম্য ইত্যাদি বিষয়গুলি আলোচনা বা ইত্যাদি বিষয়ে আইন সম্পর্কে যে বিষয়গুলি সেগুলি এখানে স্থান দেওয়া হয়েছে। সামন্ত প্রথাকে টোটালি অর্থাৎ পুরোপুরি ভেঙে দিয়ে ফ্রান্সে আইন রচনার ক্ষেত্রে একটা সমতার ধারণাকে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেই বিষয়টিকে এই দেওয়ানি কোডের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ আমরা এক কথাই বলতে পারি যে দেওয়ানি খাতে বা দেওয়ানি যে কোড, এই দেওয়ানি কোডে মূল যে আইনগুলি ছিল সেগুলো হচ্ছে পরিবার, পারিবারিক সম্পত্তি, সমাজ এবং সামাজিক সাম্য। তাছাড়াও সমাজের বিভিন্ন ব্যক্তির মধ্যে বা বিভিন্ন ব্যক্তির জন্য আইন রচনার ক্ষেত্রে সমতার ধারণাকে প্রতিষ্ঠা করেছিল এই দেওয়ানি কোড। তাহলে সেই বিষয়টা আমরা একটু লিখে নিতে পারি যে পরিবার, পারিবারিক সম্পত্তির অধিকার, উত্তরাধিকার নীতি, গ্রন্থ, আইন এবং সামন্ত প্রথা বিলোপ সাধনে সমাজের সকল ব্যক্তির জন্য মনে হচ্ছে যে সামন্ত প্রথার বিলোপ হয়েছিল এবং সেই সামন্ত প্রথার বিলোপ ঘটানোর মধ্যে দিয়ে কি হয় না, ফ্রান্সে আইন রচনার ক্ষেত্রে অর্থাৎ সকল ব্যক্তি যে আইনের ক্ষেত্রে সমান সেই অধিকারটা যে প্রতিষ্ঠাই ছিল সেই সমস্ত বিষয়গুলি এই দেওয়ানি কোডের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছিল। তাহলে আমরা সেটা লিখে নিতে পারি সামন্ত প্রথার বিলোপ সাধনের মাধ্যমে সমতা প্রতিষ্ঠা এবং আইনের চোখে সকলেই সমান, সমান সংক্রান্ত আইন বিধিগুলি এখানে স্থান পায়। স্থান পেয়েছিল। এই হচ্ছে আমাদের দেওয়ানি কোড। এরপরে দেখে নেব আমরা 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ফৌজদারি কোড। এই ফৌজদারি কোডের মাধ্যমে মূলত বিচার এবং বিচার সংক্রান্ত বিষয়গুলি সংকলন করা হয়। অর্থাৎ এই কোডে বিচার এবং বিচার সংক্রান্ত বিষয়গুলি স্থান পেয়েছিল। সরি, তাহলে আমরা একটু লিখে নিই যে এই ফৌজদারি কোড, সেই ফৌজদারি কোডে ঠিক কোন কোন বিষয়গুলি স্থান পেয়েছিল। ফৌজদারি কোডে জুরি প্রথার যে অর্থাৎ বিচারে জুরি প্রথার প্রবর্তন, এটা একটু লিখে নিতে পারি। বিচার ব্যবস্থায় জুরি প্রথার প্রবর্তন এবং বিচার ও শাস্তি বিধানের আইনগুলি স্থান পায়। এই হচ্ছে ফৌজদারি কোড। এরপরে আমরা দেখে নেব বাণিজ্যিক কোড।
বাণিজ্যিক কোড। এই বাণিজ্যিক কোডে কি রয়েছে সেটা একটু দেখে নিই। বাণিজ্যিক কোডে মূলত বাণিজ্য সংক্রান্ত অর্থাৎ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলি বা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে যে সমস্ত আইনগুলি রচিত হয়েছিল ঠিক সেই আইনগুলি এখানে স্থান পেয়েছিল। তাহলে বাণিজ্যিক কোডে আমরা লিখতে পারি যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আইনগুলি এই কোডের অন্তর্ভুক্ত ছিল। মুক্ত ছিল। এ হয়ে গেল দেওয়ানি কোড, ফৌজদারি কোড এবং বাণিজ্যিক কোড সংক্রান্ত তিনটি বিষয়ের আলোচনা। আচ্ছা, স্থান পাই এই কোডে লিখে নাও একটু। স্থান পাই এই বিভাগে। হ্যাঁ, এরপরে যে আলোচনা সেটা হচ্ছে যে এই যে কোড নেপোলিয়ন, এই কোড নেপোলিয়নের ঠিক গুরুত্ব কতখানি সে বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। আর এই অংশটা একটু মুছছি। হ্যাঁ, এটা একটু মুছে নাও তাহলে। এরপর দেখে নিই কোড নেপোলিয়নের গুরুত্ব। তাহলে আমরা ফাইন্ড করে নিই গুরুত্ব। ফ্রান্সের ইতিহাসে এই কোড নেপোলিয়ন এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ঐতিহাসিক লেফেভার এই কোড নেপোলিয়নকে বাইবেল অব দি সোসাইটি বলেও উল্লেখ করেছেন। তাহলে আমরা সেটা লিখে নিতে পারি যে ফরাসি বা ফ্রান্সের ইতিহাসে এই আইনবিধি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ঐতিহাসিক লেফেভার কোড নেপোলিয়নকে কি বলেছেন না বাইবেল অব দি সোসাইটি বলে উল্লেখ করেছেন বা বলেছেন বাইবেল অব দি সোসাইটি। তাহলে আমরা দেখে নিলাম যে ফ্রান্সের ইতিহাসে বাইবেল অব দি সোসাইটি কাকে বলা হয়। অনেক সময় প্রশ্ন এসে থাকে যে কোন আইনকে ফ্রান্সের ইতিহাসে বাইবেল অব দ্য সোসাইটি বলে উল্লেখ করা হয়। তাহলে তখন তোমরা এই প্রশ্নের উত্তরটি সহজেই দিতে পারবে। এরপরে আমরা এই কোড নেপোলিয়নের গুরুত্বগুলি ঠিক ছোট্ট ছোট্ট একটা করে পয়েন্ট করে আলোচনা করে নেব যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। প্রথম পয়েন্ট হিসেবে কি লিখবো না, প্রথম পয়েন্ট হিসেবে আমরা লিখবো যে আইনগত সমতা প্রতিষ্ঠা। অর্থাৎ এই কোড নেপোলিয়ন ফ্রান্সের ইতিহাসে আইনগত দিক দিয়ে একটা সমতা প্রতিষ্ঠা করেছিল। ফ্রান্সের ইতিহাসে যে আইনগুলি ছিল সেই আইনগুলি বিভিন্ন শ্রেণীর মানুষের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রয়োগ হতো। অর্থাৎ উচ্চ শ্রেণীর যে সমস্ত মানুষ অভিজাত এবং যাজকরা তাদের ক্ষেত্রে যে আইনগুলি প্রযোজ্য হতো সেই আইনগুলি কিন্তু যখন তৃতীয় শ্রেণীর সম্প্রদায়ের ক্ষেত্রে লাগু করা হতো তখন সেগুলি হয়ে যেত অত্যন্ত কঠোর। স্বাভাবিকভাবে
আইনগুলির মধ্যে কোনো সমতা ছিল না। আবার অনেক কিছু আইন ছিল বা অনেক আইন ছিল যেগুলি কেবলমাত্র কাদের জন্য ছিল না, এই দরিদ্র মানুষের জন্য অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের মানুষের জন্যই সেগুলি লাগু হতো। প্রথম বা দ্বিতীয় শ্রেণী অর্থাৎ অভিজাত এবং যাজকরা সেই আইনের আওতায় থাকতেন না বা আইনের বাইরে থাকতেন। ফ্রান্সের এই কোড ন্যাপোলিয়ান প্রবর্তনের ফলে কি হয় না, ফ্রান্সের ইতিহাসে এই যে আইন, সেই আইনের চোখে কিন্তু অর্থাৎ সকল মানুষই সমান বা আইনের চোখে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা হয়। তাহলে আমরা প্রথম পয়েন্টটা করে নিতে পারি আইনগত সমতা প্রতিষ্ঠা, এবং সেটা দুদিক থেকে হয়। কিভাবে দুদিক থেকে হয় একটু দেখে নিচ্ছি আলোচনাটা। প্রথমে লিখে নিই ক নাম্বার দিয়ে, তাহলে কি না আইনগত সমতা প্রতিষ্ঠা। আইনগত সমতা প্রতিষ্ঠা। এই কোড ন্যাপোলিয়ান লিখে নিচ্ছি। তাহলে কোড ন্যাপোলিয়ান কি করে না, কোড ন্যাপোলিয়ান একদিকে কি করছে, কোড ন্যাপোলিয়ান একদিকে সমস্ত ফ্রান্সের জন্য, সমস্ত ফ্রান্স দেশ অর্থাৎ সমগ্র দেশের জন্য একই আইন, অর্থাৎ সমগ্র দেশের জন্য কি সমান আইন বলতে পারে, সমগ্র দেশের জন্য একটি আইন বা একই আইন প্রতিষ্ঠা করে। প্রবর্তন করে, তেমনি সকল মানুষের জন্য কিন্তু একই ধরনের আইন কি হয় না, আইন প্রতিষ্ঠা হয়। ঠিক সেরকম সমগ্র জনগণের জন্য, সকল জনগণের জন্য একই ধরনের আইনের ব্যবস্থা করে, আইনের প্রবর্তন করে বলতে পারি, করে। অর্থাৎ তোমরা জানো যে ফরাসি বিপ্লব শুরু হওয়ার পূর্বে এবং ফরাসি বিপ্লবের ঠিক চলাকালীন সময়ে ফ্রান্সের যে আইনগুলি ছিল সেই আইনগুলি দেশের বিভিন্ন অংশে বিভিন্নভাবে প্রযোজ্য হতো, অর্থাৎ সমগ্র দেশের জন্য একই ধরনের আইন প্রচলিত ছিল না। এই কোড ন্যাপোলিয়ান কি হয় না, এই কোড ন্যাপোলিয়ানের মাধ্যমে সারা দেশের জন্য একই ধরনের আইনের ব্যবস্থা করা হয়। তাহলে আমরা বলতে পারি সমগ্র দেশকে একই আইনের অধীনে নিয়ে আসে, এবং ঠিক সেই রকম সমগ্র দেশের জনগণের মধ্যেও বিপ্লব পূর্ব অবস্থায় কিন্তু একই ধরনের আইন প্রচলিত ছিল না। এই কোড ন্যাপোলিয়ান সমগ্র জনগণকে কিন্তু একটা আইনের মাধ্যমেই আওতায় বা একটা আইনের ছাতার তলায় নিয়ে আসতে সক্ষম হয়। তারপরের যে পয়েন্ট, সেই পয়েন্টটা আমরা কি লিখবো না, সেই পয়েন্টটা আমরা প্রথমটা লিখলাম আইনগত সমতা প্রতিষ্ঠা, এবং দ্বিতীয় ক্ষেত্রে তোমরা জানো যে সামন্ততন্ত্রের বিলোপ সাধন বা সামন্ততন্ত্রের অবসান। এটা একটা আইন, এটা একটা পয়েন্ট আমরা করতে পারি। পয়েন্টে তাহলে লিখবো সামন্ততন্ত্রের বিলোপ, সামন্ততন্ত্রের বিলোপ। তোমরা আগেই পড়েছো ফরাসি বিপ্লবের সময় যে বিপ্লব চলাকালীন ফ্রান্সের যে সংবিধান সভা, সেই সংবিধান সভা বেশ কয়েকটা আইন করে ফ্রান্সের সামন্ত প্রথার অবসান ঘটিয়েছিল। তথাপি সামন্ততন্ত্রের কিছু ব্যবস্থা তখনও পর্যন্ত ফ্রান্সের ইতিহাসে রয়ে গিয়েছিল, এবং এই কোড ন্যাপোলিয়ান ফ্রান্সের সামন্ত প্রথার যে শেষ চিহ্নটুকু ছিল সেগুলিকেও কি করে, সেই শেষ চিহ্নটুকু বিলোপ ঘটায় এবং ফ্রান্সের ইতিহাসে সামাজিক সাম্যকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তাহলে আমরা সেটা এই পয়েন্টে লিখে নিতে পারি যে সামন্ততন্ত্রের শেষ চিহ্নটুকু এই কোড ন্যাপোলিয়ান কি করে বিলুপ্ত করে, বা কোড ন্যাপোলিয়ানের মাধ্যমে ফ্রান্সের সামন্ততন্ত্রের শেষ চিহ্ন বলতে পারি, চিহ্নটুকু কি হয়, বিলুপ্ত হয় এবং ফরাসি বিপ্লবের যে একটা মূল আদর্শ সামাজিক সাম্য সেটা প্রতিষ্ঠিত হয়।
এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। এই হচ্ছে দুটো পয়েন্ট। এবং 3 নম্বর পয়েন্ট হিসাবে আমরা কি আলোচনা করব? গয় নাম্বার আলোচনা আমরা দুটো পয়েন্টের আলোচনা ইতিমধ্যেই করে ফেলেছি, এবং 3 নম্বর পয়েন্ট হিসাবে আমরা কি আলোচনা করতে পারি? 3 নম্বর পয়েন্ট হিসাবে আমরা রাখতে পারি সম্পত্তির অধিকার বা আইনের সরলীকরণ, যেটা হোক। প্রথম তাহলে লিখে নিতে পারি যে সম্পত্তির অধিকারটাকেও আমরা আইনের এই কোড নেপোলিয়ন বা আইন সংহিতার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটাকেও লিখতে পারি সম্পত্তির অধিকার। কোড নেপোলিয়ন বা এই নেপোলিয়নের আইনবিধি, ফরাসি জনগণের সম্পত্তির অধিকারকে কি করে না সুনির্দিষ্ট করে। ফরাসি জনগণের সম্পত্তির অধিকারকে সুনিশ্চিত করে এবং সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে কিভাবে বন্টিত হবে তার একটা সঠিক দিশা বা নির্দেশ দেয় আর কি, বা সঠিক নীতি প্রণয়ন করে। সেটা আমরা এখানে লিখে নিতে পারি যে এবং সম্পত্তির অধিকার সুনিশ্চিত করে এবং উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তির বন্টন সংক্রান্ত বিষয়ে সম্পত্তি বন্টন সংক্রান্ত সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করে, বিধিবদ্ধ করে। 3 নম্বরে তাহলে 4 নম্বরে আমরা যেটা বলছিলাম, হ্যাঁ ক খ গ 4 নম্বরে আমরা যেটা বলছিলাম যে আইনের সরলীকরণ, অর্থাৎ এই যে কোড নেপোলিয়ন, এই কোড নেপোলিয়ন প্রবর্তনের পূর্বে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের আইনের প্রবর্তন ছিল। কোথাও জার্মান আইন, কোথাও রোমান আইন, আবার কোথাও ফ্রান্সের প্রচলিত বিভিন্ন আইনগুলি ছিল, এবং সেই আইনগুলি বিভিন্ন ভাষায় লিপিবদ্ধ ছিল, যার ফলে জনগণের মধ্যে বা জনগণের পক্ষে সেই আইনগুলি বোঝা যেমন কঠিন ছিল, তেমনি সেই আইনের প্রয়োগ সম্পর্কে তাদের কোনো সঠিক ধারণা ছিল না। কোড নেপোলিয়ন অত্যন্ত সহজ সরল অর্থাৎ ফরাসি ভাষায়, স্থানীয় ভাষায় রচিত হয়, এবং যার ফলে এই আইনগুলি জনগণের পক্ষে বোঝা যেমন সহজ হয়, তেমনি সেই আইনের প্রয়োগ বিধি সম্পর্কে তাদের মনে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়। ফলে আইন সম্পর্কে জনগণের আগ্রহ বৃদ্ধি পায়। তাহলে সেই পয়েন্টটা আমরা এখানে লিখে নিতে পারি, সেটা হচ্ছে আইনের সরলীকরণ। ঘ আইনের সরলীকরণ, এটাকে একটা পয়েন্ট হিসাবে আমরা লিখে নেব। এটা হচ্ছে কোড নেপোলিয়ন আইনকে কি করে না আইনকে অত্যন্ত সহজ সরল করে আইনের ভাষাটা, অর্থাৎ ফরাসি ভাষায় লিখে নিতে পারি সরাসরি। এটাকে একটু বলছি, ফরাসি ভাষায় রচিত এই আইনবিধি জনগণের পক্ষে বোঝা এবং তার প্রয়োগ বিধি সম্পর্কে
এবং প্রয়োগ বিধি সম্পর্কে জানাটা অত্যন্ত সহজ হয়। হয়ে যায়। তাছাড়া পূর্বেকার জটিল আইনগুলিকে সরলীকরণ করে সহজ আকারে উত্থাপন করা হয়। আইনগুলিকে সহজভাবে এই কোডের মাধ্যমে তুলে ধরা হয়। তাহলে আইনের সরলীকরণ সম্পর্কে আমরা একটু দেখে নিলাম। কি লিখেছি? ফরাসি ভাষায় রচিত এই আইনবিধি জনগণের পক্ষে বোঝা এবং তার প্রয়োগ বিধি সম্পর্কে জানা অত্যন্ত সহজ হয়ে যায়। তাছাড়া পূর্বেকার জটিল আইনগুলিকে সহজভাবে এই কোডের মাধ্যমে তুলে ধরা হয়। এরপরে আমরা যে পয়েন্টটি লিখি, আচ্ছা একটু মুছে নিয়ে তারপরে লিখি, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। আরো দু একটা পয়েন্ট আমরা লিখে নিতে পারি। সেটা হচ্ছে বিচার ব্যবস্থার আধুনিকীকরণ। আধুনিকীকরণ কোড নেপোলিয়ন লিওনের মাধ্যমে বিচার ব্যবস্থার ক্ষেত্রে বা আইনের সমস্ত দিকগুলির ক্ষেত্রে, আইন ও বিচার ব্যবস্থার ক্ষেত্রে, আইন ও বিচার ব্যবস্থার ক্ষেত্রে কি করেন? স্পষ্টতা আনে, অর্থাৎ বিষয়গুলিকে পরিষ্কার এবং স্পষ্ট করে তুলে ধরা হয়। এতে তোতা আনে, যা বিচার ব্যবস্থাকে আধুনিকীকরণের পথে এগিয়ে নিয়ে যায়। যা আইন ও বিচার ব্যবস্থাকে, আমরা বলতে পারি আইন ও বিচার ব্যবস্থাকে আধুনিকতার পথে অগ্রসর হতে সাহায্য করে। এই হচ্ছে ঘয়ের পয়েন্ট। এরপরে আমরা দেখে নেব 5 নম্বর পয়েন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে আন্তর্জাতিক গুরুত্ব, অর্থাৎ এই আইনের আন্তর্জাতিক ক্ষেত্রে কতটা গুরুত্ব ছিল বা আন্তর্জাতিক প্রভাব ঠিক কতটা ছিল। তাহলে সেটা লিখে নিই, আন্তর্জাতিক গুরুত্ব। শুধু ফ্রান্স নয়, ইউরোপ তথা সমগ্র বিশ্বই বলতে পারি, সমগ্র বিশ্ব বা বিশ্বের কাছে এই কোড বা এই আইনবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বহু দেশ এই আইনবিধির অনুকরণে
অনুকরণে তাদের আইন রচনা করে, এখনো বেলজিয়াম সহ কিছু দেশে কোড নেপোলিয়নের আইনবিধি বা এই আইনবিধি প্রচলিত রয়েছে। আইনবিধি প্রচলিত রয়েছে। তাহলে এই হচ্ছে কোড নেপোলিয়নের গুরুত্ব। আমরা আলোচনা করে নিলাম ঠিক ফ্রান্স তথা বিশ্বের ইতিহাসে এই কোড নেপোলিয়ন কতখানি গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাসে আমরা এই কোড নেপোলিয়নের সীমাবদ্ধতা এবং তার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের আলোচনাটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।